পাহাড়ে এসছি, নদীর ধারে যাব না সেটা কি হয়? ভালো গদি আছে কিন্তু। আর তার সাথে এখানে যাত্রী নিবাসও করে দিয়েছে, এখন ব্যাচেলাররাই যায় মজা করতে। এই জায়গার ভিউটাও কিন্তু দারুণ সুন্দর আছে। এই দেখুন এরকম পুরো সরু রাস্তা, নদীর যে ব্রিজটা পার করলাম, পার্বতী নদীর ব্রিজটা, ওই পারটা কুলু, এই পারটা কাসলের দিকটা। এই বছরের মতো মানালিকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্য মান্ডির উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় তখন সকাল 9:30 আর দিনটা ছিল 28শে মার্চ 2025। মানালি আমি এর আগেও অনেকবার এসেছি ঘুরতে, তবে এই বছরের মতো মানালি ভ্রমণ এর আগে কখনো হয়নি। মানে বলতে চাইলাম, এই বছরের মানালি ভ্রমণ আমার কিন্তু সবসময় মনে থাকবে, কারণ এই ভ্রমণের সঙ্গী ছিলেন আপনারা। আর শিশু অটল টানেল হামতা পাস ঘোরার মতো ইচ্ছাও পূরণ হয়েছে এই ভ্রমণে শুধুমাত্র আপনাদের জন্য। এই সবকিছু জায়গার সবকিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি বলবো যাওয়ার আগে একবার অন্তত দেখেই নেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু করেই যাবেন। ঠিক আছে, মানালিকে বাই বাই। লাস্ট একটু দেখে নিন মানালির ভিউ। আবার কবে আসবো জানি না, দেখা যাক। আপনারা সাথে থাকলে নিশ্চয়ই হবে। এই যেটা মানালির বাস স্ট্যান্ড, ভলভো বাস স্ট্যান্ড। যারা দিল্লি বা সিমলা থেকে বাসে করে আসেন তাদের এইখানেই ড্রপ হয়, তারপরে এখান থেকে অটো বা গাড়ি পাবেন, হোটেলে পৌঁছে দেবে। এটাও করা যায়, কিন্তু এই বাস জার্নি কিন্তু অনেকক্ষণের। দিল্লি থেকে আসলে মিনিমাম 12-13 ঘন্টা লেগে যাবে। আজকে আমরা পৌঁছাবো মান্ডি, যেটা হিমাচলের সব বড় শহরগুলোর মধ্যে একটা। তবে তার আগে ঘুরে দেখে নেব কুলুর বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দিরটা কিন্তু মানালি আসলে কোনো রকমভাবেই মিস করবেন না। এবং তার সাথে দেখে নেব মণিকরণ। তবে মণিকরণ যাওয়ার পথেই পড়বে কাসল, আর সেই পথেই আমরা দেখে নেব কাসলের সৌন্দর্য, যার আর এক নাম পার্বতী ভ্যালি। তবে আজকের দিনে আপনারা কিভাবে কি কি ঘুরে নিতে পারবেন সেটাও আপনাদের বলে দেব আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। এছাড়া বেশ কিছু ছোটখাটো ইনফরমেশনও শেয়ার করব আপনাদের সাথে। আর আমি এইবারে ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের সাথে, আর এই প্যাকেজ ট্যুরের মধ্যে হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড ছিল। সিমলা আর মানালি কেমন আমরা ঘুরলাম, কেমন হোটেল দিয়েছিল, সবকিছু দেখে নিতে পারেন আমার ভ্রমণের প্লেলিস্ট থেকে। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে অনেক ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে। এই জায়গাটা মানালি থেকে আগে 4-5 কিলোমিটার আগে। এইরকম জায়গাতে এসে থাকা যায়, বেশ প্রকৃতির মাঝে ভালো লাগে। বলো, এরকম প্রকৃতির মাঝে নদীর ধারে এরকম। এখানে একটা নতুন অ্যাক্টিভিটি দেখলাম, এয়ার বেলুন, মানে গ্যাস দিয়ে আগুন লাগিয়ে বেলুনটাকে ওপরে তুলবেন। তো এখন সবকটাই বন্ধ, ওটা মানে রেডি করছে সব। কত পাথর এসে গেছে দেখি, অনেক পাথর এসছে। এই দেখুন এয়ার বেলুন রেডি করছে এখানে। এখানটা দেখুন নদী আর রাস্তা একসাথে, প্রায় এক লেভেল। এদিকে পরপর দুটো এয়ার বেলুন আছে। এই এয়ার বেলুন গুলোই একটুখানি উঠবে, এই যে গ্যাস জ্বালাচ্ছে, একটুখানি উঠবে। এই তুই চাপবি, ওটাই চাপবি, ওটাই চাপলে উড়ে যাবি তো। দেখে চাপাবে, চাপালো না তাহলে উড়ে চলে যাবে, তখন আর নামতে পারবি। আঙ্কেল নামিয়ে দেবে। কুলুর একটা বিশেষ জিনিস হচ্ছে কুলুর শাল। তো আপনি এটা এই যখন মানালি থেকে বেরোবেন বা মানালিতে ঢুকবেন, যখন কুলুটা পড়বে মান্ডি ক্রস করার পরে, ভুন্তার ক্রস করার পরে, তখন দেখবেন অনেক শাল ফ্যাক্টরি দেখতে পাবেন। তো যদি চান তো সেখান থেকে শাল কিনতে পারেন। আমি শাল ফ্যাক্টরি
গাড়িতে যাচ্ছি না, কারণ আমার কেনার নেই। শুধু ঘুরে টাইম লস করে লাভ নেই। দাম কিন্তু প্রচুর। এর আগে গেছিলাম, জানি যে গাড়ি চালাচ্ছে সেই আপনাদের নিয়ে চলে যাবে বললে। চলুন আপাতত যাই। ফার্স্ট যাওয়া বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী মন্দির আছে এটা, এখানে একটা। এই বৈষ্ণোদেবী মন্দির কিন্তু যখন আপনারা সিমলা থেকে বা চণ্ডীগড় থেকে আসবেন মানালি, তখনও কিন্তু পড়ে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সেই দিনও দেখে নিতে পারেন। আমি সেদিনকে দেখিনি, এই যাওয়ার সময় দেখবো, সেই জন্য। তাহলে কি হয়, আসার সময় বিকেল হয়ে যায়, তো তাড়াহুড়ো করতে হয়। কিন্তু এই এখন গেলে কি আরামে দেখা যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এই হলো বৈষ্ণোদেবী মন্দির, একদম কুলুতে, মানালি থেকে এগিয়ে আসার পরে। আর তার সাথে এখানে যাত্রী নিবাসও করে দিয়েছে এখন, মানে এখানে থাকতে পারেন, একদম নদীর ভিউ পাবেন। নদীর ধারে তো যাবোই, মন্দিরটা দেখে এসে তারপরে নদীর ধারে যাবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, যদি ক্যামেরা করতে দেয় আপনাদের দেখাবো। ঠিক আছে, অনেক বড় কিন্তু এটা। বাইরে থেকে এরকম লাগছে মন্দির স্ট্রাকচারে বানানো নয়, এটা একটা বাড়ি স্ট্রাকচারে বানানো, কিন্তু ভেতরে কিন্তু অনেক বড়, অনেক বড়। বৈষ্ণোদেবী দর্শন করলাম, মহাদেবের দর্শন করলাম, মহালক্ষ্মীর দর্শন করলাম, সরস্বতী দেবীর দর্শন করলাম, তারপরে শনিদেবের দর্শন করলাম। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আসবেন, যখন মানালি আসবেন কুলুতে অবশ্যই এখানে দাঁড়াবেন। প্লাস এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু ভোগ এখন খাবো না। এখন বাজে 11:30, 11:25। তো এখন ভোগ খেয়ে লাভ নেই, সেই জন্য মানে এখন খেতে পারবো না ভোগ। ব্রেকফাস্ট তো করে বেরিয়েছি, তাই জন্য। চলে এলাম একদম নদীর ধারে। এই রাস্তা থেকে এটা নিচে নামার কিন্তু কোনো রাস্তা নেই, নর্মালি এই দোকানের পাশ দিয়ে চলে আসবেন। এই জায়গাটা বালি মতো রয়েছে। এই দেখুন বিপাশা নদী সামনে থেকে। কি স্রোত দেখুন, স্রোত। এই জায়গাটা না রাফটিং অনেক হয়, পরপর যাচ্ছে পরপর। যেহেতু রাফটিং পয়েন্ট এর আগে এই যে বাস স্ট্যান্ডটা দূরে দেখা যাচ্ছে না, বাস দাঁড়িয়ে আছে, ওইখান থেকে পুরো রাফটিং পয়েন্ট চালু হচ্ছে। আসলে যারা বাসে করে আসেন না, তো বাসে করে যারা ঘোরে আর কি, তো সেই বাসওয়ালারা এইখানেই দাঁড় করায় রাফটিং এর জন্য। তাই জন্য এটা একটা রাফটিং পয়েন্ট। এর আগে একটা ভুন্তার সাইডে রয়েছে, ওই ভুন্তার সাইডেও একটা রাফটিং পয়েন্ট আছে। ওখানে গাড়ি করে যারা যায় তারা মেনলি করে থাকে। আবার যারা মানালি গাড়ি করে ঘুরতে আসে, ফেরার দিন করে, তারা এখানেও করতে পারে, ভুন্তারেও করতে পারে। ভুন্তারটায় কি জিনিস, এখানে শুধু বিপাশা নদী, কিন্তু ভুন্তারে বিপাশা প্লাস পার্বতী নদী, দুটো নদীর স্রোতের বেশির জন্য ওইখানে অনেকে করে। ওই জায়গাটাও বেশ ভালো, করতে পারেন। এই 3,000 3,500 এরকম থেকে রেট চালু হয় এই রাফটিংয়ের।
এই জায়গার ভিউটাও কিন্তু দারুণ সুন্দর আছে। এই যে বৈষ্ণোদেবী মন্দির বিল্ডিং, ঠিক তার অপোজিটে। এখন না আর ওই আগে মানালিতে নদীর ধারে নামতো, এখন না আর মানালিতে নদীর ধারে নামতে দেয় না। তো এরকম দূরে এসেই আপনাকে নামতে হবে, এরকম দূর জায়গায় দেখে নেবেন, ড্রাইভারকে বলে দেবেন, তারপরে নামবেন। রাফটিং করছি কতজন একসাথে, এরকম যদি অনেকজন একসাথে হয়ে যান না, তাহলে ভাড়াটা শেয়ার হয়ে যায়। ওই দেখুন ওইদিকে আরো আসছে পথ, ভাড়াটা তাহলে শেয়ার হয়ে যায় আপনাদের, কারণ এটা বোট হিসাবে ভাড়া হয়। আর কত দূর পর্যন্ত করবেন, কত কিলোমিটার পর্যন্ত, এই হিসাবে ভাড়া হয়। এইটা দেখুন বয়স্করা রয়েছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নদীর ধারে এসছি, নদীর জল তো ছুঁয়ে দেখতে হবে, তা আবার বিপাশা নদী, বেয়াস নদী, ঠান্ডা দেখতে হবে। আর এই জায়গাটা দেখুন, এতটা স্পিড আছে জলের যে এই জায়গাটা সেই সমুদ্রের ঢেউয়ের মতন হয়ে গেছে। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, জল ঠান্ডা আছে, কিন্তু জল ঘোলাও আছে, অনেকই ঘোলা, সেই গঙ্গা নদীর মতো ঘোলা। জলের স্পিড এখানে দারুণ। আর এই জায়গাটার ভিউটা কিন্তু এনজয় করবেন যখন মানালি থেকে ব্যাকে যাবেন, বা যখন মানালি পৌঁছাবেন, যদি হাতে টাইম থাকে সেই সময়, তো অবশ্যই এই ভিউটা এনজয় করবেন বৈষ্ণোদেবীর সামনে, বৈষ্ণোদেবী মন্দিরের সামনে, খুব সুন্দর। ঠিক আছে, নদীর ধার ঘোরা হলো, এবারে আমরা পৌঁছে যাব কাসোল। তার কাসোলের পরেই মণিকরণ, মণিকরণ যাব, মণিকরণে দেখে নেব গুরুদুয়ারা আছে, আর সেই মহাদেবের মন্দিরটা আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা দেখে নেবেন আমার এই ভিডিও থেকে। চলুন যাই। নদীর ধারে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, আর সেই সময়ের মধ্যেই আমরা তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি আর কিছু রিলস, যেগুলো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবেন। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই ফলো করে নেবেন। সময় কাটিয়ে আমরা কুলু ভ্যালির সৌন্দর্যকে দেখতে দেখতে এগিয়ে গেছিলাম মণিকরণের দিকে। ভুন্তারের এই ব্রিজ পার করেই বাঁদিকের রাস্তা দিয়ে পৌঁছানো যায় কাসল এবং মণিকরণ, আর ডান দিকের রাস্তা পৌঁছায় মান্ডির দিকে। পার্বতী নদীর ওপর এই ব্রিজ পার করেই শুরু হয় বিখ্যাত পার্বতী ভ্যালি। আমরা এখন প্রবেশ করলাম ওই ভুন্তারের ব্রিজের পর থেকেই পার্বতী ভ্যালি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী রিভার। আর এটা হচ্ছে কুলু ভ্যালির ঠিক ব্যাক সাইডটা, মানে নদীর যে ব্রিজটা পার করলাম, পার্বতী নদীর ব্রিজটা, ওই পারটা কুলু, এই পারটা কাসলের দিকটা। এখানে পাহাড়টা না পুরো স্ট্রাকচারটাই আলাদা হয়ে গেল, দেখুন সামনের পাহাড়টা দেখুন, পুরো স্ট্রাকচারই আলাদা, অল্প অল্প গাছ, শুকনো পাহাড়, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী। ওই দিকটায় পাইন গাছের পুরো জঙ্গল ছিল, পাইনে ভরপুর। আর এখানে কিন্তু সেই পাইন দেখতে পাচ্ছি না, এখানে অন্যরকম গাছ আছে কিছু। রাস্তায় প্রচন্ড ধুলো, ভাঙা রাস্তা। হেভি লাগছে কিন্তু এই এই পাইন দেখা গেছে এইখানে এসে। ন্যাড়া পাহাড়, গাছ কম,
আচ্ছা, কাসল থেকে কিন্তু অনেক জায়গা ট্রেক হয়, ঠিক আছে? আপনারা যদি ট্রেক করতেও চান, একটা ফেমাস ট্রেক হচ্ছে ক্ষীরগঙ্গা। সেই ক্ষীরগঙ্গা ট্রেক এই কাসল থেকে হয়ে থাকে, তবে ওখানে ফ্যামিলি নিয়ে সেরকম কেউ যায় না, ঠিক আছে? ব্যাচেলাররাই যায় মজা করতে, কারণ জায়গাটা ফ্যামিলি মানে কি বলবো, পারিবারিক নয়, এটাই হচ্ছে মেন কথা। মোটামুটি 13 কিলোমিটার মতন হাঁটতে হবে ক্ষীরগঙ্গায় যেতে গেলে, প্লাস ওখানে স্টে করে আবার পরের দিন আসতে হবে। সেদিন আর আসতে পারবেন না, কারণ সেদিন আসলে এনজয় আর কি করলেন, শুধু হেঁটেই গেলেন। কাঠের মধ্যে পাথরের প্লেট প্লেট করে দিয়ে তাকে টালি বানিয়েছে, পাথরকে ওইভাবেই কেটেছে প্লেটের মতো। পাথর, পাথর ওগুলো। এখানে ডিশ টিভিও চলে, আবার ট্যাঙ্কিও আছে জলের। হ্যাঁ, দুতলাও আছে। সবকিছু বর্তমান প্রজন্মের জিনিসও আছে, প্লাস পুরোনো দিনের বাড়ি। হেভি লাগলো দেখে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কাসল হিমাচল প্রদেশের একটা অফবিট জায়গা হলেও বর্তমানে কাসলের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার জন্য পর্যটকের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তাই হোটেল তৈরির প্রবণতাও এখানে অনেকটাই বেড়ে গেছে। শেষবার আমি কাসল এসেছিলাম 2019 সালে। তখনকার কাসল আর এখনকার কাসলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পেলাম। মনে হলো কাসলকে আর অফবিট বলা চলবে না, সে এখন বিখ্যাত টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। আমরা এই কাসলে পৌঁছালাম। কাসলের সৌন্দর্য দেখুন, পুরো পাইন গাছ দিয়ে ঘেরা। আমার ব্যাক সাইডে কতটা দেখতে পাচ্ছি জানি না, আমি ফ্রন্ট সাইড দেখাচ্ছি। পাইন গাছ প্লাস পার্বতী নদী, ওপরে দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, নিচে পাইনের জঙ্গল। এই কাসল থেকে মণিকরণ প্রায় 4 কিলোমিটার মতো। কাসল এখনো ঢুকিনি, ঢুকছি জাস্ট। এই হোটেল চালু হলো সব কাসলের। রিভার সাইডে থাকার জন্য কাসল কিন্তু বেস্ট, ঠিক আছে? এই মান্ডিতে সেরকম নয়, মান্ডিতে আমাকে থাকতে হচ্ছে, আমি যেহেতু পলাশর লেক যাবো সেই জন্য। আপনারা কাসল থেকেও যেতে পারেন, ওটা আমি জানতাম না বলে কাসলে স্টে রাখিনি। কিন্তু মান্ডি থেকে পলাশর লেক সামনে, কিন্তু আপনারা কাসলে স্টে করে পরের দিন কাসল থেকে বেরিয়ে পলাশর লেক দেখে মান্ডিতে স্টে করতে পারেন, বা তারও আগে এগিয়ে যেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। বা আজকের দিনে এই আমরা যে করলাম বৈষ্ণোদেবী, মণিকরণ, এগুলো যদি না করেন তো আজকের দিনেও আপনারা বেরিয়ে পলাশর লেক দেখে মান্ডিতে স্টে করতে পারেন। অনেক রকমের অপশান আছে ঘোরার, এবারে আপনারা যেটা চুজ করবেন তার উপর। হ্যাঁ, তবে প্রকৃতির মধ্যে থাকতে গেলে কাসল 1 নম্বর। কাসল এখন ফেমাস, এখানে বিদেশিরাও আসে। অনেক অনেক হোটেল আছে রাস্তার ধারে, তবে চেষ্টা করবেন নদীর ধারে নেওয়ার। এখানে ক্যাম্পিংও করা হয়। এটা একটা বড় হোটেল, হোটেল হ্যাং আউট।
একদম নদীর ধারে। জাতীয় বলবো। আর এই বাস স্ট্যান্ড, দিল্লি থেকে আসার বাস স্ট্যান্ড ভলভো, মানে ডাইরেক্ট আপনারা দিল্লি থেকেও আসতে পারবেন এই কাসলে ভলভো বাসে। আমরা 2019-এ এই হোটেলটাই ছিলাম, তখন এর অপোজিটে পুরো খালি ছিল, এখন হোটেল হয়ে গেছে। এই যে হোটেল সান অ্যান্ড উইমেন, এখন পর পর হোটেল হয়ে গেছে, আরো তৈরি হচ্ছে নদীর ধারে। তাই চেষ্টা করবেন নদীর ধারে নেওয়ার একবার, তবে ভালো লাগবে। আচ্ছা, এই ট্যুর পিকার্সের একটা হোটেল আছে এই কাসলে, দেখাচ্ছি আপনার। এই যে এই হোটেলটা হচ্ছে রিভার গার্ডেন, দেখুন পুরো নদীর ধারে, দেখেছেন? ট্যুর পিকার্সের সাথে কন্ট্যাক্ট করলে এই হোটেলটা বুক করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি এখানে বলেছিলাম থাকার কথা, কিন্তু ভালো না, যেহেতু পরে বলেছি। আমি আসলে আগে মান্ডি বলে দিয়েছিলাম, সেই জন্য। এসে পৌঁছালাম একদম মণিকরণ গুরুদুয়ারার কাছে। আমাদের ওখানে বৈষ্ণো দেবীতে ছিলাম 12:40-এ বেরিয়েছিলাম, এখন বাজে 2টো পুরো। তো এই টাইমটা এক্সট্রা যে লাগলো সেটা হচ্ছে মেন জামের জন্য। ঠিক আছে, জাম না থাকলে আরো আগে চলে আসতাম। মণিকরণের গুরুদুয়ারার ফার্স্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই একদম ব্রিজ থেকে ভিউ। এই হচ্ছে মণিকরণ গুরুদুয়ারা, আর এইটা হচ্ছে মহাদেবের মন্দির, দুটো পাশাপাশি। এই হলো পার্বতী নদী। পার্বতী নদীর ধারেই একদম মণিকরণ গুরুদুয়ারা, তার সাথে আমাদের মহাদেবের মন্দির। এখানেও অনেক হোটেল আছে। আচ্ছা, এখানে গাড়ি পার্কিং এরও জায়গা আছে, তবে প্রাইভেট গাড়ি দেখছি, কোনো টুরিস্ট গাড়ি এখানে দেখছি না। তো আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে এইখানে পার্কিং করতে পারেন। এর রাস্তা এই দিক থেকে, আমরা যেখানে নামলাম সেখান থেকে নেমে সিঁড়ি দিয়ে নামতে হবে। সিঁড়ি দিয়ে নেমেই এই ব্রিজটা পেয়ে যাবেন, একদম মণিকরণ গুরুদুয়ারার সামনে। এটা রাস্তা থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে, আবার ওটার সময় সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে পার্কিং রয়েছে, পার্কিংয়ের পাশ দিয়ে। আর এই পার্কিংয়ে আসতে গেলে আপনাদের ওই দিক থেকে ঘুরে গাড়ি নিয়ে আসতে হবে, এই দিক দিয়ে গাড়ি ঢুকবে না। এটা প্রাইভেট গাড়ি দেখছি, পাবলিক গাড়ি তো দেখছি না। এই জায়গায় দেখুন গরম জল বেরোচ্ছে, কেমন ধোঁয়া উঠছে। কি অদ্ভুত নিয়ম প্রকৃতির। একদিকে পার্বতী নদীর ঠান্ডা জলের স্রোত, অন্যদিকে গরম জল মাটির তলা থেকে আসছে। ওইখানেও আছে, এই মন্দিরে মেনলি রয়েছে এটা, প্লাস গুরুদুয়ারাতেও রয়েছে, আর ওইখান থেকেও বেরোচ্ছে। দেখুন গুরুদুয়ারায় এই গরম জলের কুণ্ড রয়েছে, ওখানে স্নানও করতে পারেন। গামছা টামছা আনলে স্নান করতে পারবেন। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে বা গুরুদুয়ারায় ঢুকতে পারেন। চলুন মন্দিরে যাই। গুরুদুয়ারার ভেতরে হয়তো ছবি তোলার নিয়ম নেই, লাস্ট টাইম এসেছিলাম যখন ছবি তুলতে দেয়নি, তাই বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমরা মন্দিরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুরুদুয়ারার পাশ দিয়ে এসেই একদম মহাদেবের মন্দির, একটুখানি জাস্ট। গুরুদুয়ারা থেকে বেরোবেন, ভেতরে তো ক্যামেরা এলাও নয়, তাই জন্য আমি করতে পারিনি, তাও চেষ্টা করব দেখিয়ে দেওয়ার। কিন্তু ওখান থেকে পাশ দিয়ে একটা রাস্তা আছে, সরু গলির মতন, ওখান থেকে এসেই একদম তার ডান দিকে, বেশি দূর নয়, চলে আসবেন মহাদেবের মন্দিরে। এখানে এখন মন্দিরে কাজ হচ্ছে। এই হলো মন্দির, হর হর মহাদেব। আর এই ঠিক এই পাশের বিল্ডিংটাই হচ্ছে গুরুদুয়ারা। আর এখানে দেখুন গরম জলের কত তাপ। এখানে ছোলা সেদ্ধ, চাল সেদ্ধ এসব করে, এখানে কিনতে পাওয়া যায়। 10 টাকা করে নেয়, নিয়ে সেদ্ধ করে সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। এখানে মহাদেবের একটা বড় মূর্তি আছে, দেখবেন রুদ্র মূর্তি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন মহাদেবের মূর্তিটা, তার নিচেও এখানে গরম জলের কুণ্ড আছে। এখানেও সব ওই ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ করছে, আলু নয় চাল।
দর্শন করলাম ভালোভাবে, আপনাদেরও দেখালাম। মহাদেব এখানে দেবী দুর্গার সাথে পার্বতীর সাথে বিরাজমান আছেন, প্লাস মহাদেবের লিঙ্গরূপেও পুজো করা হয় এখানে। এর দর্শন করে এরা বসে আছে। কি হয়েছে, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? আমসত্ব খাবি? আমসত্ব চ, আমসত্ব কি? এই ছোট্ট একটা গলি আছে, এই গলিটার মধ্যে থেকে আপনাকে আসতে হবে মন্দিরের দিকে। আবার মন্দির থেকে যখন ব্যাক করবেন এই গলিটা দিয়ে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। অন্য একটা রাস্তা আছে কিন্তু দেরি হবে। এই দেখুন এরকম পুরো সরু রাস্তা, একদম গুরুদুয়ারের পাশ থেকে। ফার্স্টে গুরুদুয়ারে ঢুকবেন, গুরুদুয়ার দর্শন করে তারপরে মন্দিরের দিকে যেতে পারেন, অথবা মন্দিরে আগে যাবেন তারপরে গুরুদুয়ারে যাবেন। মন্দির আর গুরুদুয়ারা দর্শন করে একদম বাইরে চলে এসেছি। এবারে একটা জিনিস বলে দিই আপনাদের, আপনারা এই গুরুদুয়ারের মন্দিরের ভেতর দিয়ে যেমন রাস্তাটা দেখিয়ে দিলাম ওরকমভাবে জেলে যাবেন মন্দিরের দিকে গুরুদুয়ারের মধ্যে থেকে। আর মন্দিরের সামনে অনেক দোকানপাট আছে, ওখানেই জুতো রেখে দিতে পারবেন ফ্রি অফ কস্ট। মানে পুজো দেওয়ার জন্য যদি জিনিস কেনেন বা অন্য কিছু টুকটাক কেনেন, ওখানে অনেক আমসত্ত্ব, খাট্টা মিট্টা, লজেন্স এইসব পাওয়া যাচ্ছে। তো ওইসব যদি কিনে নেন তাহলে ফ্রি অফ কস্ট। আর যদি গুরুদুয়ারায় ঢুকতে হয়, গুরুদুয়ারার ভেতরেই জুতো রাখার জায়গা রয়েছে ফ্রি অফ কস্ট, ওখানে রেখে তবে ঢুকবেন। মাথায় কাপড় বাঁধবেন, ছেলেরা অবশ্যই রুমাল, না থাকলেও ওখানে দেওয়ার জায়গা দিচ্ছে, তো সেগুলো বেঁধে তবেই ঢুকবেন। এটা এদের নিয়ম, আমি জানি না। আর মহিলাদের মাথাতেও ঢাকতে হবে কিছু দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট, এই হচ্ছে সিস্টেম বললাম। আর চান করার জন্য, গরম জলে চান করার জন্য ভেতরেও রয়েছে জায়গা, প্লাস এইদিকেও রয়েছে। ঠিক আছে, ওখানে অনেকে চান করছে, তাই জন্য আমি সেখানকার আর ভিডিও করলাম না, আপনাদের বলে দিলাম। একদম এই যে এন্ট্রি গেট, তার বাঁদিকেই চান করার জন্য জায়গা রয়েছে। আর এই যে এদিক থেকে সিঁড়ি দিয়ে যে নামছে, এই সিঁড়ি দিয়ে নেমে আসবেন, ওপরেই রাস্তা, সিঁড়ি দিয়ে নেমে এসে পার্কিং দেখতে পাবেন, ঠিক পার্কিংয়ের সামনে। এই হলো গুরুদুয়ার আর মন্দিরে আসার জন্য শর্টকাট রাস্তা। আর বেশিরভাগ ড্রাইভার এখানেই দাঁড় করায়। ঠিক আছে, আর একটা রাস্তা আছে সেই আগে, ওখানে দাঁড় করা অনেকখানি হাঁটে আসতে হবে। এখন বেজে গেছে 2:50, চলুন এগোই। মণিকরণ কাসল ঘুরে সেদিন দুপুরে লাঞ্চ করেছিলাম কাসল পার করে। খাবারের দাম তার কোয়ালিটির থেকে কিন্তু এখানে একটু বেশি মনে হলো আমার। আমরা নিয়েছিলাম চিকেন থালি, রুটি আর পনির, যেখানে চিকেন থালির দাম নিয়েছিল 300 টাকা, পনিরের দাম ছিল 220 টাকা, আর রুটি ছিল 20 টাকা প্রতি পিস। এই দামগুলো আপনাদের বলার কারণ হলো, আপনারা যখন আসবেন তখন জায়গা অনুযায়ী খাবারের দামের একটা আন্দাজ পেয়ে যাবেন। সেদিন আমরা সব জায়গা ঘুরে লাঞ্চ করেছিলাম প্রায় বিকেল 4টে নাগাদ। আর মণিকরণ থেকে মান্ডির দূরত্ব প্রায় 95 কিলোমিটার মতো। আমার যেহেতু প্ল্যান ছিল অন্য, তাই আমাকে মান্ডিতেই আসতে হয়েছিল। তবে আপনাদের বলবো, মানালি যাওয়ার সময় অথবা মানালি থেকে ফেরার সময় একটা রাত অন্তত কাসলে থাকবেন, আর চেষ্টা করবেন নদীর ধারের কোনো হোটেল নেওয়ার। তাহলে প্রকৃতিকে উপভোগ করার আরো সুযোগ পেয়ে যাবেন। বিকেল পেরিয়ে সন্ধে হলো, তবে এই মানালি হাইওয়ে এখন এতটাই সুন্দর এবং এতটাই মসৃণ যে কোনো রকম অসুবিধা ছাড়াই আমরা প্রায় সন্ধে 7:30 নাগাদ পৌঁছেছিলাম মান্ডির হোটেলে।
এই হলো হোটেলের লবি, ফার্স্ট ফ্লোরে দিয়েছে আমাদের হোটেল। রুম নাম্বার হচ্ছে 204। ঢুকেই হচ্ছে এই বাথরুম। এখানে গিজার টিজার সব আছে, এই বেসিন, এই আয়না, আর এই হলো খাট, গোল খাট। আজ এই দাদা এই আমাদের তোয়ালে সাবান সব দিয়ে গেল, আর দুটো জলের বোতল চেয়েছিলাম, দিয়ে গেল। এই হলো খাট, গোল খাট। ফার্স্ট টাইম গোল খাটে শোবো, জানি না কীরকম হয়, শুতে কেমন লাগে। গোলে 3 জন ধরবো কিনা সেটাও বুঝতে পারছি না। এগুলো আমাদের ব্যাগ, ইগনোর করবেন। এদিকে আয়না আছে, এখানে আলমারি মতো আছে, এসি, পাখা, নাইট ল্যাম্প সবই রয়েছে। এদিকে টিভি, টি টেবিল, দুটো চেয়ার, সব আমাদের লাগেজ রাখা। আর এইদিকে হচ্ছে ব্যালকনি, এরকম ব্যালকনি, কিন্তু অন্ধকারে এখন বাইরে কিছু দেখা যাবে না। এদিকে এখানে কাজ হচ্ছে কিছু, সেইটা লাইট জ্বলছে, সকালবেলায় দেখিয়ে দেবো আপনাদের। এই হলো হোটেল, হোটেল বিয়াস ভ্যালি, মান্ডিতে। এই হোটেলটাও ট্যুর পিকার্সের আন্ডারে, যেহেতু প্যাকেজ করেছি আমি, তো এই হোটেলই দিয়েছে। এই হোটেলটা ওই মানে স্ট্যান্ডার্ড হোটেলের মধ্যে পড়ে, কোনো প্রিমিয়াম বা সুপার ডিলাক্স এরকম না, স্ট্যান্ডার্ড হোটেলের মধ্যে পড়ে। তো এটাই নিয়েছি, কারণ এখানে আজকে রাত থাকবো, কালকে তার থাকবো, পরশু দিন ব্যাক, কালকার রাত্রিবেলায় ডিনারে কি দেয় আপনাদের সেটা দেখাবো। ডিনার ইনক্লুডেড আছে আমার প্যাকেজে, তখন ভিডিও শেষ করব। চলুন আপাতত স্টে টিউন। আমাদের ডিনার দিয়ে গেছে, ডিনার ইনক্লুডেড আছে আমার প্যাকেজে। এই যে ভাত, এই ডিমের তরকারি, ডিমটাই আধঘানা করে সেদ্ধ ডিম তরকারি করে দিয়েছে, আর এই ডাল, আর এই মিক্স ভেজ, আর স্যালাড। আর একটা ছিল রুটি, মানে যত খুশি। এটা কিন্তু থালির মধ্যে ভাত, রুটি যত খুশি নেওয়া যেতে পারে। ডালেও ধনে, কি ডাল দিয়েছে জানি না, বুঝতে পারছি না, কারণ আমাদের ওখানকার মতন ডাল নয় এটা। খেতে ভালো। আর ডিমটা খেয়ে দেখি। ডিমেও ধনে, ডিমটা না মিষ্টি মিষ্টি, ডিমের তরকারিটা ভালো লাগছে। মিক্স ভেজটা দেখি, মিক্স ভেজে আবার ব্রোকলি দিয়েছি, ফুলকপি নয়। এই দেখুন, আমি ভুল করলাম, আগে মিক্স ভেজটা খেতে হতো, তাহলে টেস্টটা বোঝা যেত। ডিমের টেস্টটা একটু রিচ, তো মিক্স ভেজটা ঢেকে দিচ্ছে, তবে খেতে ভালো। এবারে ঘুমিয়ে পড়বো, ভিডিওটাও শেষ করছি এখানে। কেমন লাগলো, এই চিল্লাচ্ছি, কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন, ঠিক আছে, শেয়ারও করতে পারেন। তাহলে দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে। বলে মানে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, তাতে বারবার দিতে থাকুন। না, ঠিক করে আমার সাথে ঘুরতে থাকুন, আমার সাথে ঘুরতে থাকুন, তারপরে তারপরে দিদি দাদি ডিজিটালি।